হ্যালো স্পাইন্ট, আজকে তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা খুব ভালো করে শুনবে। স্টুডেন্ট বাজেটটাকে খুব জটিলভাবে দেখে। অতি সহজেই যদি আমি তোমাকে উপস্থাপন করি, আমি 100% 100% আমি আশাবাদী যে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা দেখছে তারা 100% মার্কস গেইন করতে পারে পরীক্ষাতে। আর তোমরা ধরে নিও 1 নম্বর এখান থেকে কমন পাবেই। যারা দেখেছো কালকে বাজেটটা তাদেরকেও বলবো দেখতে, কেননা তোমাদের এই ক্লাসে মুখস্থ হয়ে যাবে। সব কিছু খেলা হচ্ছে উপস্থাপনের ব্যাপার। যে যত ভালো করে উপস্থাপন করতে পারবে তুমি তত সুন্দর করে সেটা বুঝতে পারবে, রাইট? তো চলো আজকে কথা না বাড়িয়ে শুরু করি। বাজেট দেখো, একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ যে বাজেট। অ্যাকচুয়ালি এই বাজেটটা, স্যার বাজেট জিনিসটা কি? প্রথম প্রশ্ন যেটা ডাব্লিউবিসিএস এ করে থাকে, তোমার উত্তর হবে স্যার বাজেট হচ্ছে সরকারের সরকারের আনুমানিক আনুমানিক আয় এবং ব্যয়ের একটা হিসাব। তাহলে কি বললাম? বাজেট কি? তোমার উত্তর হবে স্যার বাজেট হচ্ছে একটা সরকার, সেই সরকারের বাৎসরিক যে আয় করবে, কিভাবে আয় করতে চলেছে এবং সেই আয় কিভাবে ব্যয় করতে চলেছে তার একটা হিসাব নিকাশকে আমরা বলি কি বলো? বাজেট। গুড। তারপরে যেটা পড়তে হবে যে জিনিসটা মনে রাখবে, বাজেট হচ্ছে একটা ফ্রান্স ফ্রান্স শব্দ বা ফ্রান্স ওয়ার্ড, যার মানে হচ্ছে চামড়ার চামড়ার কি বলো? থলি হলো, যার অর্থ হচ্ছে চামড়ার থলি। আচ্ছা, আর তোমরা সকলেই জানো আমি সেই বিষয়গুলোই পড়াবো যেগুলো পরীক্ষাতে বারবার রিপিট করে পরীক্ষাতে আসে, তোমার পরীক্ষাতেও আসবে, আমি 100% শিওর এটা। শোনো, তারপরে মনে রেখো ভাই যে বাজেট বলে কোনো শব্দ কি আমাদের সংবিধানে লেখা আছে? বাজেট বলে কোনো শব্দ আমাদের আমাদের সংবিধানে লেখা নেই। তাহলে বাজেট বলে কোনো শব্দ কি আমাদের সংবিধানে লেখা আছে? পরীক্ষার প্রশ্ন, আমি তাও বলে দিচ্ছি কোন পরীক্ষার প্রশ্ন। তোমার উত্তর হবে স্যার না, বাজেট বলে আমাদের সংবিধানে কোনো শব্দ নেই। হলো? তারপর নেক্সট শোনো, তাহলে তোমাকে কোয়েশ্চেন করা হবে বাজেট যেহেতু কোনো সংবিধানে আমাদের লেখা নেই, তাহলে আমরা বাজেট কেন প্রস্তুত করি? সরকার কেন বাজেট প্রস্তুত করে নিজের দোষটাকে, নিজের উপলব্ধি, যে নিজে যেটা করেছে সেটা কি লসে গেছে নাকি লাভে গেছে সেটা বলে বলে ওর নিজের দোষ নিজে নিতে চাইবে কি? কখনোই না। তা সত্ত্বেও এটা করে, কারণটা কি? কারণটা হচ্ছে ও বাধ্য করতে। কারণ বাধ্য, কারণ তোমরা সকলেই জানো একটা ধারা আছে, একটা আর্টিকেল আছে, তার নাম হচ্ছে 112। 112 নম্বর ধারাতে লেখা আছে যে অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে এটার বাংলা হচ্ছে বাৎসরিক আয় ব্যয় এর বা আর্থিক বিবরণ বা আর্থিক বিবরণ। তাহলে কি বললাম? তাহলে স্যার অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে 112 নম্বর একটা আর্টিকেলে লেখা আছে যে বাৎসরিক আর্থিক বিবরণ সম্বন্ধে লেখা আছে। আর এই 112 নম্বর আর্টিকেলকেই ওই জন্য আমরা বলি বাজেট, এক কথায় সংক্ষেপে। কিন্তু এটা ডাব্লিউবিসিএস এসেছে যদি বলা হয় যে বাজেট কত নম্বর আর্টিকেলে লেখা আছে, অথবা যদি বলে 112 নম্বর আর্টিকেলে কি লেখা আছে, দুটো ছিল, একটা ছিল বাজেট আর একটা ছিল এইটা, তখন উত্তর করতে হবে তোমাকে বাজেটের পরিবর্তে বাৎসরিক আর্থিক বিবরণ, অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে অ্যাসপিরেন্ট, আমি কিছু আর্টিকেল বা ধারা বলবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী, ভালো করে একটু কর্ণপাত করবে। দেখো, তাহলে একটা আর্টিকেল তোমার 112 নম্বর আর্টিকেল গেল। আর একটা জিনিস ভালো করে মনে রাখবে কি স্যার? দেখো, একটা হচ্ছে আর্টিকেল বা ধারা নম্বর 266। অ্যাকচুয়ালি ভারতবর্ষের ঝুলিতে ভারতবর্ষের তিনটে তোমার তহবিল রয়েছে। কটা বললাম? তিনটে তহবিল রয়েছে বা তিনটে ঝুলি রয়েছে। তো তার মধ্যে একটা ঝুলি হচ্ছে 266 নম্বর আর্টিকেল, যাকে আমরা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বলি। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সঞ্চিত নিধি, সঞ্চিত নিধি বলি। কোন পরীক্ষার প্রশ্ন স্যার? ডাব্লিউবিসিএস এবং সিজিএল এর প্রশ্ন। আরো বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছে। তাহলে কি বললাম? 266 নম্বর আর্টিকেলে কার সম্বন্ধে লেখা আছে স্যার? তোমার উত্তর হবে স্যার ভারতের সঞ্চিত নিধি, অর্থাৎ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া।
এবার 112 নম্বর আর্টিকেলে তো এটি লেখা আছে যে তোমার অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বাৎসরিক আর্থিক বিবরণ। কিন্তু সরকার যে মানে তোমার পার্লামেন্টে বাজেটটা পেশ করে, তার পিছনেও একটা বড় কারণ রয়েছে। এই 266 নম্বর আর্টিকেলে একটা কথা বলা আছে, কি শোনো ভালো করে। সে কথাটা বলা আছে যে, কি বলা আছে বলো, যে বলা আছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ভারতের সঞ্চিত নিধি থেকে যদি কোনো টাকা সরকার খরচ করতে চায় তাহলে পার্লামেন্টের অনুমতি নিতে হবে। মানে কি বলা আছে বলো, এই যে এই শব্দটা লেখা আছে, যদি চাই সরকার মানে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কোনো টাকা খরচ করবে, তাহলে সরকারকে পার্লামেন্ট থেকে তাকে একটা পারমিশন নিতে হবে, রাইট? তো দেখো কি হয়, পরীক্ষায় প্রশ্নগুলো আসছে দেখো। তাহলে কেন একজন টিচার যদি ভালো করে পড়ায়, কেন তুমি পরীক্ষায় কমন পাবে না? প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আসছে তুমি দেখো। তাহলে এটাও পরীক্ষাতে দিয়েছে, ভারতের সঞ্চিত নিধি কত নম্বর আর্টিকেল, 266 নম্বর আর্টিকেল। পরীক্ষায় এই কোশ্চেনটাও দিয়েছে যে কেন সরকার বাধ্য হয়, কারণ হচ্ছে 266 নম্বর আর্টিকেলে লেখা আছে যে পার্লামেন্টের অনুমতি নিতে হবে, রাইট? আবার ডাব্লিউবিসিএস কত বড় পরীক্ষায় এসেছে দেখো, আবার ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছে যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে সরকার যদি কোনো টাকা খরচ করতে চায়, তবে কার অনুমতি নিতে হবে, আগে কার অনুমতি নিতে হবে, এটাও পরীক্ষাতে এসেছে। উত্তর হবে স্যার পার্লামেন্টের অনুমতি নিতে হবে। তাহলে কিভাবে পরীক্ষায় এ টু জেড একবারে কিভাবে ডিপ থেকে কোয়েশ্চেন আসছে তুমি দেখো। আর পরীক্ষা এখন সবসময় অপশন নিয়ে খেলা করছে। কি ভালো বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে শোনো। তারপরে আর একটা আর্টিকেল তোমাকে পড়তে হবে, তার আগে একটু মুছে দিই, আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। দেখো, তারপরে আর একটা আর্টিকেল বাজেটের সঙ্গে যুক্ত, যার নাম হচ্ছে 114 নম্বর আর্টিকেল। এখানে বলা আছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল সম্বন্ধে বলা আছে। অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি স্যার? এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল যত যতক্ষণ যতক্ষণ না পার্লামেন্টে এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হচ্ছে, ততক্ষণ অবধি কোনো টাকা সরকার খরচ করতে পারবে না। কোনো টাকা সরকার খরচ করতে পারবে না। খরচ করতে পারবে না। কি বললাম? বললাম যে 114 নম্বর আর্টিকেলে কি লেখা আছে, বলেছে যতক্ষণ না সরকার পার্লামেন্টের এই বিলটা পাস করছে, ততক্ষণ অবধি সরকার 1 টাকাও সে খরচ করতে পারবে না। কত নম্বর আর্টিকেলে লেখা আছে? তোমার উত্তর হবে স্যার 114 নম্বর আর্টিকেলে লেখা আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল সম্বন্ধে বলা আছে। ইয়েস। এবার শোনো বন্ধু, এই যে বাজেট শব্দটি আছে, এই বাজেট এই বাজেট এই বাজেট অ্যাকচুয়ালি আমাদের পার্লামেন্টে পেশ করা হয় 6টি পর্যায়ে পেশ করা হয়। পরীক্ষার প্রশ্ন, কটি পর্যায়ে পেশ করা হয় স্যার? উত্তর হবে 6টি পর্যায়ে। হলো? তারপর পরীক্ষার প্রশ্ন দেবে এই বাজেট কোথায় প্রকাশ করা হয়। প্রথম কোথায় উপস্থাপন করা হয়? উপস্থাপন করা হয় প্রথম কোথায় হয়? উত্তর হবে স্যার লোকসভাতে করা হয়। হলো? তাহলে বাজেট কোথায় প্রথম উপস্থাপন করা হয়? এর আনসার উইল বি স্যার লোকসভাতে প্রথম উপস্থাপন করা হয়। আবার শোনো, পরীক্ষার প্রশ্ন হবে যে এটাকে উপস্থাপন কে করেন? উপস্থাপন কে করেন? তখন তোমার উত্তর হবে স্যার এটাকে উপস্থাপন করেন হচ্ছে আমাদের ফিনান্স মিনিস্টার, অর্থাৎ আমাদের অর্থমন্ত্রী। কিন্তু পরীক্ষায় প্রশ্ন করবে বন্ধু যে এটাকে তৈরি কে করে? তৈরি কে করেন? এটাকে উপস্থাপন করেন তো ফিনান্স মিনিস্ট্রি মানে অর্থমন্ত্রী, কিন্তু তৈরি কে করে? তখন তোমার উত্তর হবে স্যার ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। আর এই যে মিনিস্টার, এই যে ডিপার্টমেন্টটা, এটা কার আন্ডারে কাজ করে? পরীক্ষা এটাও আসে, তোমার উত্তর হবে মিনিস্ট্রি অফ ফিনান্স। এর আন্ডারে কাজ করে। হলো? পুরো এমনভাবে পড়ো ভাই যাতে একটা কোয়েশ্চেন তোমাকে বাইরে থেকে না দেয়। তুমি পড়ে নাও, এর একটা কোয়েশ্চেন তো কনফার্ম তুমি পাবে, এটা আমি আশাবাদী, এবার 100% পাবে, রাইট? তাহলে কি বললাম, বাজেট 6টি পর্যায়ে পেশ করা হয়। উপস্থাপন কোথায় করা হয়? উত্তর হবে স্যার লোকসভাতে। আর উপস্থাপন কে করে? উত্তর হবে স্যার অর্থমন্ত্রী। হলো? আচ্ছা, তোমাকে বলা হবে বাজেট তৈরি করে কে? তোমার উত্তর হবে স্যার ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স।
আর এটা কার আন্ডারে কাজ করে এই ডিপার্টমেন্টটা? তখন তোমার উত্তর হবে এটা কাজ করে মিনিস্ট্রি অফ ফিনান্স, অর্থাৎ অর্থমন্ত্রীর আন্ডারে কাজ করে। রাইট, সাবাস। এবার আমরা বাজেটের ইতিহাস সম্বন্ধে সংক্ষেপে পড়বো, ভালো করে শুনবে। বাজেট ইতিহাস কি স্যার? ভালো করে দেখো। ইতিহাস প্রথমেই বললাম বাজেট এটা আর্টিকেল নম্বর ইনডাইরেক্টলি বলা আছে 112 নম্বর আর্টিকেলে। তোমাকে বলা হবে বাজেট ভারতবর্ষে প্রথম কে উপস্থাপন করেন? উত্তর হবে স্যার প্রথম উপস্থাপন করে 1860 সালে, পরীক্ষার প্রশ্ন সিজিএল এর। উত্তর হবে জেমস উইলসন। জেমস জেমস উইলসন হলো। আচ্ছা, তোমাকে যদি বলা হয় স্বাধীন ভারতে অথবা অথবা 1947 সালে প্রথম কে বাজেট উপস্থাপন করে? তোমার উত্তর হবে আর কে সমুক্ষণ ছেত্রী। আর কে সমুক্ষণ ছেত্রী স্বাধীন ভারতে প্রথম বাজেট উপস্থাপন করে। যদি বলা হয় কত সালে স্যার? উত্তর হবে 1947 সালে হলো। তোমাকে বলা হবে প্রথম মহিলা যে বাজেট উপস্থাপন করে? উত্তর হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম মহিলা যে বাজেট উপস্থাপন করে হলো। এবার শোনো, পরীক্ষায় কোয়েশ্চেন দেওয়া হবে সবচাইতে বেশিবার ম্যাক্সিমাম টাইম বাজেটকে পাবলিশ করেছিল। বাজেট সবচেয়ে বেশিবার বাজেটকে প্রকাশ করে? উত্তর হবে মোরারজি দেশাই। কতবার স্যার? পরীক্ষার প্রশ্ন, তোমাদের পরীক্ষার প্রশ্ন। উত্তর হবে স্যার 10 বার হলো। আর যদি বলা হয় মহিলা যিনি সবচেয়ে বেশিবার বাজেট প্রকাশ করেছে, বাজেট উপস্থাপন করেছে, উত্তর হবে তোমার নির্মলা সীতারামন হলো। তাহলে মনে রেখো, তাহলে কি বললাম? বাজেট আর্টিকেল 112 নম্বর আর্টিকেলে লেখা আছে প্রথম উপস্থাপন করে জেমস উইলসন 1860 সালে। আর যদি এইটাই বলে স্বাধীন ভারতে প্রথম কে করে, তোমার উত্তর হয়ে যাবে আর কে সমক্ষণ ছেত্রী হলো। আচ্ছা, প্রথম মহিলা যদি বলা হয় ইন্দিরা গান্ধী। আর ম্যাক্সিমাম সবচেয়ে বেশিবার বাজেট কে প্রকাশ করেছে? উত্তর হবে মোরারজি দেশাই 10 বার। আর যদি বলা হয় মহিলা সবচেয়ে বেশিবার বাজেট পাবলিশ করেছে কে? উত্তর হবে স্যার উত্তর হবে নির্মলা সীতারামন। রাইট, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, তারপরে শোনো, তারপরে নির্মলা সীতারামন একটা ইম্পর্টেন্ট ফিগার। কারণ কি স্যার? ভালো করে শোনো, তোমাকে কোয়েশ্চেন করা হবে 8 বার কনজিকিউটিভ ইয়ার বা লাগাতার বাজেট কে প্রকাশ করেছে? বাজেট কে প্রকাশ করেছে? উত্তর হবে স্যার নির্মলা সীতারামন। তাহলে 8 বার যদি বলা হয় লাগাতার কে বাজেট প্রকাশ করেছে, উত্তর হবে স্যার নির্মলা সীতারামন। এনার সম্বন্ধে বলা হতে পারে যে তোমার বাজেটে সবচেয়ে বেশি সময় কোন ব্যক্তি বাজেটে ভাষণ প্রদান করেন? তাও উত্তর হবে নির্মলা সীতারামন। সবচেয়ে বেশি সময় ধরে বাজেটকে উপস্থাপন করেছে কে? তাও তোমার উত্তর হবে নির্মলা সীতারামন। তারপরে যদি বলা হয় এইবারে যে বাজেটটা প্রকাশ করলো এটা কত মিনিটের ছিল? উত্তর হবে 77 মিনিট। পরীক্ষায় আসার জন্য বসে আছে, বা 1 ঘন্টা 17 মিনিট। এবার যে বাজেটটা উপস্থাপন করা হয়েছিল সেটা কত মিনিটের ভাষণ ছিল? উত্তর হবে স্যার 1 ঘন্টা 17 মিনিট। এবার শোনো, এবার একটা পরীক্ষায় কোয়েশ্চেন আসার জন্য খুব বসে আছে। অ্যাকচুয়ালি নির্মলা সীতারামন যে বাজেট যখন প্রকাশ করে, ইনি যে শাড়িটি পরিধান করেন সেই শাড়িতে অ্যাকচুয়ালি কি ছিল জানো? সেই শাড়িতে ছিল মধুবনী চিত্রকলার ছাপ ছিল। সেই শাড়িটা তুমি যদি ভালো করে দেখো, কেউ তোমাকে পড়াবে না, সেই শাড়িতে দেখবে মধুবনী প্রিন্টিং ছিল। আর এই মধুবনী প্রিন্টিং কোথাকার? উত্তর হবে স্যার বিহারের। পরীক্ষা আসতে পারে এই মধুবনী শাড়িটি নির্মলা সীতারামনকে কে গিফট করেছিল? উত্তর হবে স্যার দুলারি দেবী গিফট করে। আর এই দুলারি দেবী কেন গিফট করেছিল, মানে উনি কে? উত্তর হবে স্যার ইনি
পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল 2021 সালে। হলো, তাহলে মনে রেখো বন্ধু যে নির্মলা সীতারামন এই বাজেট যখন পাবলিশ করছিলেন, উনি একটা শাড়ি পরিধান করেছিল যেখানে মধুবনীর চিত্রকলা অঙ্কিত ছিল বা প্রিন্ট ছিল। আর এই মধুবনীর চিত্রকলা কোথাকার স্যার? উত্তর হবে বিহারের। আর এটা গিফট করেছিল কে ওনাকে? উত্তর হবে স্যার দুলারি দেবী। দুলারি দেবী কে স্যার? উত্তর হবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন পদ্মশ্রী, উনি 2021 সালে এই পুরস্কারটা লাভ করেছিল। একটা কোয়েশ্চেন কেন আমি বলি তুমি কমন পাবে, তার কারণ হচ্ছে এইটাই, একটা ছাত্র তার সাকসেসের পিছনে তার টিচারের একটা ভীষণ অবদান, মানে এটা কেউ মানে অনস্বীকার্য করতে পারবে না। সবাই বলে নেই, আমি বলছি 50%-এর বেশি আছে। কারণ একটা স্টুডেন্টকে পাস করতে গেলে স্টুডেন্ট যদি 2 ঘন্টা পড়ে, তার টিচারকে এখন যে কোয়েশ্চেন নিয়ে খেলা হচ্ছে তার টিচারকে 20 ঘন্টা পড়তে হবে। চলো এবার আমরা পুরোপুরি বাজেটের মধ্যে প্রবেশ করব। 2025 সালের বাজেট, যে জিনিসগুলো বলবো তার বাইরে তুমি কিচ্ছু পড়তে লাগবে না, তুমি যে পরীক্ষায় দাও। শোনো এবার তাহলে কি বললাম, বাজেট 2025 সম্বন্ধে আমি তোমাকে বলবো যে সদ্য বাজেটটা হলো। প্রথম তোমাকে জানতে হবে আর্থিক বছর কাকে বলা হয়। পরীক্ষার প্রশ্ন, ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্ন, আর্থিক বছর কাকে বলা হয়? আর্থিক বছর বলা হয় তোমার 1 এপ্রিল থেকে শুরু করে 31 মার্চকে বলা হয় তোমার আর্থিক বছর বলা হয়। পরীক্ষার প্রশ্ন প্রথমেই মনে থাকবে। তাহলে কি বললাম, আর্থিক বছর মানে এই যে বাজেটটা তৈরি হলো, এটা এটা তো ফেব্রুয়ারি মাসে তৈরি হলো, ঠিক আছে, কিন্তু এটা কার্যকারী বা লাগু হবে তোমার 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত। বুঝতে পেরেছো? আর্থিক বছর জিনিসটা কি, মানে বাজেট তৈরি হলো ফেব্রুয়ারিতে, কিন্তু এটাকে লাগু করা হবে 1 এপ্রিল 2025, আর এটা চলবে হচ্ছে 31 মার্চ 2026 অব্দি। আশা করবো তোমাদের বোধগম্য হয়েছে। দেখো এবার তাহলে আমি এটা কেটে দিলাম, তোমরা সকলেই বুঝতে পারছো আর্থিক বছর জিনিসটা কি। আচ্ছা এবার শোনো, এবার তাহলে বাজেটে আমরা কি তৈরি করি স্যার? আমরা আনুমানিক সরকারের আয় ও ব্যয়কে আমরা প্রস্তুত করি। তো এইবার প্রশ্ন হচ্ছে 2025 সালে সরকার কোন কোন ক্ষেত্র থেকে আয় করবে, আর 2025 সালে সরকার কোন কোন ক্ষেত্র থেকে ব্যয় করবে তোমাকে জানতে হবে। যদি বলা হয় সরকার যদি আয় যদি 100% ধরা হয়, তাহলে সরকার এই আয়ের সবচেয়ে বেশি ভাগ কোথা থেকে আয় করবে? পরীক্ষায় প্রশ্ন দেবে সবচেয়ে বেশি অংশ টাকা সরকার কোথা থেকে আয় করবে। তোমার উত্তর হবে স্যার সেটা হচ্ছে তোমার ঋণ। ঋণ করবে সরকার। সরকার সবচেয়ে বেশি ম্যাক্সিমাম টাকা কি করে বলো? ঋণ করবে। কত পার্সেন্ট স্যার? উত্তর হবে 24% টাকা সরকার ধার করবে। হলো। আর যদি বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ টাকা সরকার মানে কোথা থেকে ইনকাম করবে, তোমার উত্তর হবে স্যার দ্বিতীয় সর্বোচ্চ টাকা যদি বলা হয় সরকার সেটা আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স থেকে সরকার উপার্জন করবে। কত পার্সেন্ট? উত্তর হবে স্যার 22% টাকা। হলো। তারপরে দেখো, তারপরে তৃতীয় সর্বোচ্চ টাকা সরকার আয় করবে হচ্ছে তোমার জিএসটি থেকে, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কত শতাংশ স্যার? উত্তর হবে 18%। তারপর হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স থেকে সরকার কামাবে হচ্ছে তোমার 17% টাকা। আর একটা হচ্ছে ইউনিয়ন এক্সাইজ এক্সাইজ ডিউটি, এখান থেকে সরকার কত শতাংশ টাকা কামাবে? উত্তর হবে 5%। আরো অনেক আছে, কিন্তু আমি তোমাকে এই কটাই কেন বললাম, কারণ পরীক্ষাতে এই কটার বাইরে কোয়েশ্চেন দেয় না। ভালো করে মনে রেখো, এই কটার বাইরে কোয়েশ্চেন পরীক্ষাতে কখনোই দেবে না। তাহলে এটা মনে রেখো, সবচেয়ে বেশি শতাংশ টাকা অর্থাৎ 24% টাকা সরকার ঋণ করবে। যেটা বলছি সেটা ভালো করে মনে রাখবে, তাহলেই তোমার পরীক্ষাতে ঝিঙ্গা লালা হয়ে যাবে। তারপরে মনে রেখো 22% টাকা সরকার জিএসটি থেকে কামাবে, জিএসটি। আর একটা মনে রেখো সরি, 22% টাকা সরকার করবে আয়কর, এটা জিএসটি থেকে মনে রেখো 18%। আর 22% টাকা সরকার কামাবে সেটা হচ্ছে তোমার আয়কর থেকে, আয়কর। যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ তারা তোমরা এই তিনটে মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে ভীষণ কাজে লাগবে, এটা আমি চরম আশাবাদী। বারবার বলছি তোমরা আমার বয়সের দিকে যেও না, কিন্তু তুমি মনে রেখো এই বয়সেই আমি বড় বড় ছেলেকে সবকিছু ডাব্লিউবিসিএস মেন্স অব্দি আমি বিভিন্ন কোচিং সেন্টারে হায়ার হিসাবে গিয়ে পড়িয়ে দিয়েছি, রাইট? শুধু একটা সাবজেক্ট না, বিভিন্ন সাবজেক্ট পড়িয়েছি, তাহলে তুমি বোঝো। তো মনে থাকবে তাহলে 24% হচ্ছে ঋণ, 22% হচ্ছে আয়কর, 18% হচ্ছে জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মনে রেখো। এইবার সরকার তো আয় করলো এই বিভিন্ন স্থান থেকে, তাহলে সরকারের আনুমানিক ব্যয় কোথায় কোথায় হতে পারে তোমাকে জানতে লাগবে। ভালো করে দেখো, সরকার সব থেকে বেশি অর্থ টাকা কোন খাতে ব্যয় করবে তোমাকে জানতে হবে। উত্তর হবে স্যার সব থেকে বেশি শতাংশ টাকা যদি বলা হয় সরকার
তোমার ব্যয় করবে রাজ্য সরকারকে, রাজ্য সরকারকে ভাগ দিতে। তাহলে রাজ্য সরকারকে ভাগ দিতে সব থেকে বেশি শতাংশ টাকা সরকারের খরচ হবে। উত্তর হবে কত শতাংশ স্যার? উত্তর হবে 22% টাকা। দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করবে সরকার যে ঋণ করেছিল সেই ঋণ পরিশোধ করতে। ঋণ পরিশোধ তো করতে হবে, ঋণের সুদ তো দিতে হবে, সুদ, ঋণের ইন্টারেস্ট দিতে হবে, সেই ইন্টারেস্টে সরকারের 20% টাকা খরচ হয়ে যাবে। যেটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে, পরীক্ষায় তোমাকে বলবে সামরিক খাতে সরকারের কত পার্সেন্ট টাকা খরচ হবে? উত্তর হবে স্যার 8% টাকা। আর একটা পরীক্ষায় কোয়েশ্চেন দেয় প্রচুর পরিমাণে পেনশনে সরকারের, পেনশন খাতে সরকারের খরচ হবে হচ্ছে 4% টাকা, মনে থাকবে। তাহলে পেনশনে সরকারের খরচ হচ্ছে তোমার 4% টাকা, সামরিক খাতে খরচ হচ্ছে 8%, আর সবচেয়ে বেশি খরচ হচ্ছে রাজ্য সরকারকে তোমার ভাগ দিতে গিয়ে। হলো পরীক্ষায় একবারে 100% তুমি কমন পাবে। তারপরে শোনো, আর একটা পরীক্ষায় কোয়েশ্চেন দেবে, বলবে এডুকেশনে অর্থাৎ শিক্ষা খাতে সরকারের কত পরিমাণ অর্থ খরচ হবে। তোমাকে অ্যাকুরেট টাকাটা জানতে হবে, পরীক্ষায় এইটাই দেয়, বুঝতে পেরেছো? আমি তো ওই জন্যই বলছি, এটাও ধরো আমি লিখে দিলাম পার্সেন্টেজ, তোমার কোনো কাজে লাগবে না, পরীক্ষায় যতবার দিয়েছে টাকাটাই জিজ্ঞেস করেছে। ভালো করে শুনবে, উত্তর হবে স্যার 128,560 এত কোটি টাকা, মনে থাকবে 128,650 এত কোটি টাকা শিক্ষা খাতে সরকার এইবার খরচ করবে, রাইট? আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে বোধগম্য হয়ে গেছে, এটা আমি আশাবাদী, মনে থাকবে। তাহলে সব থেকে বেশি শতাংশ টাকা সরকার খরচ করবে হচ্ছে রাজ্য সরকারকে দেবে, অর্থাৎ 22% টাকা। তারপরে ঋণকে পরিশোধ করবে সরকার 20% টাকা, সামরিক খাতে দেবে 8%, পেনশনে দেবে 4%, আর তোমার এডুকেশনের খাতেও একটা অংশ সরকার খরচ করছে, আর বিভিন্ন বিভিন্ন জিনিসগুলো আছে। তোমাকে এইটাই মনে রাখতে হবে, সব থেকে বেশি রাজ্য সরকার, তারপরে সাময়িক খাতে 8%, সে আর তোমার পেনশন খাতে 4% টাকা সরকার খরচ করবে। এটা খুব ভালো করে মনে রেখো, রাইট? আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। নেক্সট, তোমরা এই ক্লাসের গুরুত্ব তখনই উপলব্ধি করতে পারবে যখন দেখবে যে পরীক্ষাতে আমান স্যারের মুখটা মনে পড়বে। পরীক্ষা দিয়ে এসেই চেক করবে, যারা প্রতিদিন লেখো যে আমান স্যারের কটা জিনিস তুমি পরীক্ষাতে পেয়েছো, তখনই তোমার মনে পড়বে এই বালকটার কথা। দেখো নেক্সট, 2025 সালে এই যে বাজেটটা হলো, এই বাজেটে কিছু ইনফরমেশন মানে কিছু প্রজেক্ট যা সরকার বারবার আলোকপাত করেছে সেগুলো তোমাকে জানতে হবে। যেমন দেখো, প্রথমত হচ্ছে জল জীবন মিশনের কথা সরকার বলেছে। তোমরা অনেকে বলো দাদা অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষাতে দিচ্ছে। না ভাই, পরীক্ষকের বাবার ক্ষমতা নেই যে সে জানে যদি সে পরীক্ষাতে বসে আর আমি যদি তাকে 2 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স দিই, পরীক্ষকও পারবে না। তাহলে তুমি বলবে স্যার পরীক্ষক পারবে না, তাহলে পরীক্ষক নিজেই 2-3 বছরকার প্রশ্ন দিচ্ছে। তার পেছনে কারণ আছে বন্ধু। যেমন ওই দুলারি দেবী এবার শাড়িটা গিফট করেছে, 2021 সালে উনি পদ্মশ্রী পেয়েছে, ওই প্রশ্নটা দিতে পারে পরীক্ষায়, কারণ উনি নিউজে আছে। 2021 সালে পাক, কিন্তু নিউজে আছে উনি। তো তোমরা ভাববে যে 2021 সালে কারেন্ট অ্যাফেয়ার্স স্যার, তার পিছনে কারণ হচ্ছে ওইটাই। তারপরে জল জীবন মিশন কত সালে লঞ্চ করা হয়, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে 2021 সালে। তুমি বলবে স্যার পুরনো কোয়েশ্চেন দিয়েছে, সরি 2019 পুরনো কোয়েশ্চেন দিয়েছে। পুরনো কোয়েশ্চেন নয়, কারণ এটা এবার কারেন্ট, এটা তোমার বাজারের সঙ্গে যুক্ত এটা, ফলে এইগুলো তোমাকে বুঝতে হবে। দেখো, জল জীবন মিশন কত সালে করা হয়, লঞ্চ কত সালে করা হয়? উত্তর হবে স্যার 2019 সালে সরকার জল জীবন মিশন লঞ্চ করে। আর সরকারের টার্গেট ছিল যে 2024 সালের মধ্যে প্রত্যেকটা বাড়িতে দিনে 55 লিটার জল পৌঁছে দেবে। 55 লিটার জল পৌঁছানো। তাহলে আমাদের ইয়ে কি ছিল যে প্রত্যেকটা বাড়িতে সরকার 2024 সালের মধ্যে 55 লিটার জল পৌঁছে দেবে। এটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, সরকার এটা করতে পারেনি। ওই জন্য এই জল জীবন মিশনকে সরকার 2028 অব্দি সরকার বাড়িয়ে দিয়েছে, রাইট? এটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রেখো পরীক্ষার জন্য। তারপরে মনে রেখো যে ন্যাশনাল ফুড টেকনোলজি সেন্টার স্থাপন করা হবে। কোথায় স্থাপন করা হবে? পরীক্ষার জন্য চরম ইম্পর্টেন্ট, উত্তর হবে স্যার বিহার। তাহলে বিহারে তোমার জাতীয় খাদ্য টেকনোলজি সেন্টার স্থাপন করা হবে। তোমার কোথায় স্থাপন করা হবে? বিহার। এবার এখানে বলা আছে। তারপরে মনে রেখো প্রধানমন্ত্রী পিএম প্রধানমন্ত্রী ধন ধান্য প্রকল্পের আওতায় 100টা জেলাকে, অনুন্নত জেলাকে উন্নত করবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। কটা জেলাকে স্যার? 100টি জেলাকে এটা করা হয়েছে।
পরীক্ষায় আসার জন্য বসে আছে, মনে থাকবে? আচ্ছা, তারপরে আর কি মনে রাখতে হবে স্যার? আর মনে রাখতে হবে, এটা মুছে দিই দেখো, আর কটা প্রকল্প মনে রাখতে হবে দেখো। তোমাকে আলতো ফালতো পড়িয়ে বসে থাকে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কেউ পড়াবে না। এমনকি আমি চ্যালেঞ্জ করছি, পশ্চিমবঙ্গের টপ কোচিং সেন্টার তারাও তোমাকে জীবনে পড়াবে না, রাইট? শোনো, তারপরে কি বলবো স্যার, তারপরে কি করতে হবে আমাকে ভালো করে শোনো। তারপরে পড়তে হবে কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ কিষাণ ক্রেডিট কিষাণ ক্রেডিট কার্ড। এই কিষাণ ক্রেডিট কার্ড অ্যাকচুয়ালি এর মানে সর্বোচ্চ কৃষককে 3 লক্ষ টাকা মানে লোন দেওয়া হতো। সেই লোনটা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এখন 5 লক্ষ টাকা করা হয়েছে। 5 লক্ষ টাকা করা হয়েছে, হলো? তাহলে আগে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় সরকার 3 লক্ষ টাকা দিত, এখন 5 লক্ষ টাকা দেবে, রাইট? পরীক্ষা আসতে পারে কিষাণ ক্রেডিট কার্ড কত সালে লঞ্চ করা হয়েছিল? তোমার উত্তর হবে স্যার 1998 সালে লঞ্চ করা হয়েছিল, হলো? তাহলে এই যে পয়েন্টগুলো বললাম বন্ধুরা, তোমরা যদি পড়ো, আশা করি তোমাদের কোনো পরীক্ষাতে আটকাবে না। প্রতিটা পরীক্ষাতে তুমি দেখবে ঝিঙ্গালালাই হয়েছে। আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।